আমার বড় পিসিমার সঙ্গে প্রেতাত্মাদের খুব যোগাযোগ ছিল। আমরা তখন থাকতাম চা বাগানের বাড়িতে। ওখানে গাছগাছালি বেশি। সে সময় ইলেকট্রিকের আলো যায়নি বাড়িতে বা রাস্তায়। সন্ধে নামলে পৃথিবীটা ঝুপসি কালো হয়ে যেত, আর হারিকেনের আলো ছাড়া এক পাও এগোবার উপায় ছিল না। বাড়িটা ছিল বেশ বড়। শোয়ার ঘরগুলোর পেছনে চওড়া উঠোনে একটা পেল্লাই বুড়ি কাঁঠাল গাছ, লিচু গাছ আর তাল গাছের পাশাপাশি দাঁড়িয়ে থাকতো। তাল গাছে ফল হয়নি কোনোদিন। তার ওপাশে আমাদের পায়খানা, উল্টো দিকে রান্নাঘর এবং খাওয়ার ঘর। সন্ধ্যের পর ওদিকে যেতে খুব ভয় করত। বড় পিসিমা স্বাচ্ছন্দ্যে হেঁটে যেতেন। বাড়িটার পেছনে ছিল সজনে গাছের জঙ্গল, গোয়াল ঘর, তার পেছনে ছোট্ট একটি নদী, যেটা চা বাগানে গিয়ে হুইল ঘোরাতো। দিনের বেলা যা একরকম, রাত্রে তার চেহারাই বদলে যেত। বড় পিসিমার বিয়ে হয়েছিল 11 বছর বয়সে। পাত্রের তখন 18। তিনি নাকি খুবই সুদর্শন ছিলেন। বিয়ের পর মাত্র 6 মাসের জন্য বড় পিসিমা শ্বশুর বাড়িতে যান, চা বাগান থেকে চক্ত হয়ে। ফিরে এলেন বিধবা হয়ে। তখন আমার বাবার বয়স মাত্র 6 মাস এবং ঠাকুমা মারা গিয়েছেন কানা জ্বরে। এই থেকে বড় পিসিমা এই বাড়িতেই বাবা জ্যাঠাদের মানুষ করে আমাকেও সেই চেষ্টা করে গেছেন। বড় পিসিমার মন ভালো থাকলে ভর দুপুরে একটা গল্প শুনতাম। তাকে জিজ্ঞেস করতাম, তুমি তাদের প্রথম কবে দেখতে? বড় পিসিমা বলতেন, তাদের আবার কি? তুই ঠাকুমাকে দেখলাম, বাবা চলে গিয়েছিলেন অফিসে, তোর জ্যাঠা স্কুলে। আমি তোর বাবাকে ঘুম পাড়াচ্ছিলাম, সে কিছুতেই ঘুমাবে না। মায়ের দুধ না খেলে ঘুমোতো না তো। বাইরে বেশ কড়া রোদ। হঠাৎ টিনের ছাদে মরমর করে শব্দ হলো। ভাবলাম কোনো গাছ থেকে ডাল খসে পড়লো বোধ হয়। তারপর সিলিংয়ে শব্দ হলো। বুঝলাম বিড়াল ঢুকেছে। ওই ওই করে দাঁড়ালাম, আর তারপরেই গায়ে গরম হাওয়া লাগলো। হাওয়া আসবে কোত্থেকে? জানালা তো বন্ধ। তখনই বোরখা বন্ধ নাকে ঢুকলো। আমি জিজ্ঞেস করলাম, কে? সঙ্গে সঙ্গে মশারির জ্বালাটা নড়ে উঠলো। স্পষ্ট শুনতে পেলাম, ওরে ওকে মারবে তুখা। নাকি নাকি স্বর, কিন্তু মায়ের গলা চিনতে ভুল হলো না। বললাম, দুধ খাইয়েছি তো। তবে কাঁদে কেন? আমি কি করে বুঝবো? আমার হাড় জ্বালিয়ে ছাড়ছে। আচ্ছা, তুই ফিরে এসেছিস বলে তো আমি নিশ্চিত। ওকে দেখিস। তারপরে মা চলে গেল। সেটা বুঝতে পারলাম গন্ধটা উধাও হয়ে গেল বলে। বড় পিসিমার গল্প শেষ হলে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমার ভয় লাগেনি? ভয় লাগবে কেন? বরং খুব রাগ হচ্ছিল। কোনো মা মেয়ে বিধবা হয়ে ফিরে আসলে নিশ্চিন্ত হয়। কি স্বার্থপর মানুষ। দাদুকে বলনি? বলেছি, কিন্তু কোনো উত্তর দেয়নি। গম্ভীর হয়ে বসেছিল। তারপরেই জনার্দন ঠাকুরকে ডেকে এনে শান্তি সনাতন করেছিল ধুমধাম করে। আর ঠাকুমাকে দেখনি? দেখেছি। বাবা তো আবার বিয়ে করেছিল। ছোট মা আসার পর একদিন ভোরবেলায় উঠোনে গিয়েছি। দেখলাম কাঁঠাল গাছটা খুব নড়ছে। যেতেই শুনলাম আমার নাম ধরে মা বলছিল, আমি তোরা নতুন মা পেয়েছিস, সতীদের সঙ্গে বাড়িতে থাকাও বেড়াও, ভাইদের দেখিস। ব্যাস, আর দেখিনি। বড় পিসিমার কথা বিশ্বাস করার কোনো যুক্তি পাইনি। ওই মানুষটাকে কখনো মিথ্যা বলতে শুনিনি। কোনো কথা তাকে বলে কাউকে জানাতে নিষেধ করলে দেখা যেত তিনি না বলে থাকতে পারতেন না। বড় পিসিমা খুব সহজ সরল মনের মানুষ ছিলেন। আমাদের বাড়িতে যে মানুষটি কাজ করতেন তাকে আমরা কাকা বলে ডাকতাম। সেই কাকা একবার নালিশ করলেন, রাত্রে নদীতে বাসন মাজতে যাবেন না। নদীর গায়ে একটা সিমেন্টের স্ল্যাব পাতা হয়েছে, যার উপরে বসে কাকা বাসন মাজেন, কাপড় কাচেন। রোজ রাত্রে পাশে হারিকেন নামিয়ে বাসন মাজা শুরু করলেই কেউ তাকে কোন ছুঁড়ে মারে।
নদীর গায়ে কয়েকটা কুল গাছ ছিল। বড় পিসিমা সেই রাত্রে কাকার সঙ্গে নদীর ধারে গেলেন। কাকার মুখে শোনা গেল, বর্দি পাশে দাঁড়িয়েছিল বলে কেউ আর কোল ছুটছিল না। কিন্তু স্বভাব যাবে কোথায়, শেষ পর্যন্ত ছুড়ল। সঙ্গে সঙ্গে বর্দি চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কে রে, কোন হতভাগা? প্রথমে সাড়া এলো না। বর্দি কুল গাছের দিকে এগিয়ে গেল অন্ধকারে। কে কে ওখানে? আমি মাখন। টাকি গলায় জবাব এলো, ওখানে কি করছিস? এমনি বসে আছি। কোল ছুটছিস কেন? মাছের পাতা দেখে রসুন মাছ খান তোমরা। তাতে তোর কি? আর আমি তো বিধবা, আমি মাছ খাই? তোমার কথা বলছিলাম, তবে জানো আমাদের পাবো বা দুপুরবেলা রান্না করে লুকিয়ে লুকিয়ে মাছ খায়, সেও তো বিধবা। মাছ খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, কালকে তোর জন্য একটু করে পাঠিয়ে দেব, আর কোল ছুটবি না। আচ্ছা, তুমি খুব ভালো। পরের দিন বড় পিসিমা গেলেন পাশের কোয়ার্টারে। ওদের চাকর মাখন কুল গাছ থেকে পড়ে গিয়েছিল মাসখান তিনেক আগে। বড় পিসিমার কথা তারা সেই কুল গাছের নিচে মাখনের শ্রাদ্ধ করলো। তাতে প্রচুর মাছ ছিল থেকে কাকাকে আর কুল ছুঁড়ে মারেনি মাখন। আমার সেজ পিসিমা আমাকে খুব ভালোবাসতেন। জন্মাবার পর মায়ের শরীর খারাপ ছিল বলে ওর বুকের দুধ খেয়েছি কিছুদিন। ওর মেয়ে আমারই সমবয়সী। চা বাগান থেকে মাইল দুয়েক গঞ্জে ওদের বাড়ি। পিসেমশাই ব্যবসা করতেন। হঠাৎ খবর এলো সেতু পিসিমা মারা গিয়েছেন। বড় পিসিমার হাত ধরে পিসিমাকে দেখতে। সেই প্রথম আমার মৃতদেহ দর্শন। মনে আছে, দরজার দিকে পা ফিরিয়ে শোয়ানো বলে আমি প্রদীপ মাখা পা জোড়া দেখেছিলাম। চুলে শুয়ে আছেন না ঘুমিয়ে আছেন বোঝা যাচ্ছে না, কিন্তু স্মৃতিতে এখনো ওই সুদুল্লেপা পা জোড়া জল জল করে। অনেক কান্নাকাটির পর সবাই যখন ওকে শ্মশানে নিয়ে গেল, তখন বড় পিসিমা আমার হাত ধরে ফিরে আসছিলেন। তখন চা বাগানে মানুষ কম। দুপাশে দেওদার ও শাল গাছের ঝাঁকড়ার নিচে নির্জন রাস্তা। কেঁদে কেঁদে পিসিমার চোখ মুখ ফুলে গেছে। হঠাৎ বড় পিসিমা দাঁড়িয়ে গেলেন। এই তুমি, তুই কেন সঙ্গে আসছিস? না না, এটা ঠিক না, ভালো কথা নয়। বাচ্চা ছেড়ে ভয় পাবে। তোর তো এখন শ্মশানে থাকা উচিত। কি না? নিজের দেহ ছাই হয়ে যাচ্ছে, তা নিজের চোখে দেখতে হয়। যা। বড় পিসিমাকে আঁকড়ে ধরেছি ততক্ষণে। তিনি দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না নিশ্চিন্ত হলেন। বাড়িতে ফেরার পর স্নান করলেন, আমাকেও করালেন। তারপর ঠাকুর ঘরে গিয়ে চন্দন দিয়ে আমার কপালে মা লিখে বললেন, আজ তোমার এক মাতৃবিয়োগ হলো। মানে? আমার মা তো বেঁচে আছে। সে তোমার গর্ভধারিণী মা। তুমি তোমাকে বুকের দুধ দিয়ে দ্বিতীয় মা। ভগবানকে বলো তিনি যেন তাকে তার কাছে ডেকে নেন। এর অনেক বছর পরে আমি যখন চাকরি করি, জলপাইগুড়িতে গিয়েছি। একদিন বড় পিসিমা বললেন, তোর জ্যাঠা মারা গিয়েছে রে। মারা গিয়েছে? কবে? তা জানি না, কাল আমার কাছে এসেছিল, খুব বকলাম। তখন হেসে বলল, আর কি হবে, শোধরাতে তো পারবে না, বেঁচে থাকলে না হয় চেষ্টা করতাম। জ্যাঠার কার্যকলাপে বিরক্ত ঠাকুরদা তাকে ত্যায্যপুত্র করেছিলেন। আমাদের ওপর নিষেধ ছিল তার সঙ্গে যোগাযোগ করার। জ্ঞান হবার পর তাকে আমি দেখিনি। পরের দিন মালবাজার থেকে খবর এলো জ্যাঠা মারা গিয়েছেন সপ্তাহখানেক হলো। ঠাকুরদা মৃত্যুর পর বড় পিসিমাকে জিজ্ঞেস করেছি তাকে দেখেছেন কিনা। তিনি মাথা নেড়েছেন। সবাই তো আর এখানে থাকে না বাবা, অন্য স্তরে উঠে গেছে। আপনি নিজে যখন মারা যাবেন তখন আমাকে দেখা দেবেন? পাগল, আজন্ম তোদের বাড়িতে বন্দি হয়ে আছি, এখান থেকে বেরোতে পারলেই বাঁচি। বড় পিসিমা এখন পর্যন্ত আমাকে দেখা দেননি।